ব্যাপারে নিশ্চিত যে যতই জাতীয় নাগরিক পার্টি বাধা দিক, ভারত সহ আন্তর্জাতিক চাপে আসন্ন নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক, অর্থাৎ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না। এবং ভারতের কথা মতোই সবকিছু করেছেন, সেটা চায়নাকে ক্ষিপ্ত করেছে এবং শেষ পর্যন্ত তাকে অপমানিত করেছে। তো শেখ হাসিনার ওই চায়না সফরের সাথে ডক্টর ইউনূসের এই সফরকে মিলিয়ে উনি কত টাকা পেয়েছিলেন, ডক্টর ইউনূস কত টাকা পেলেন, এটাকে তুলনা করে যদি কেউ সফল দেখাতে চান, আই এম সরি টু সে, তিনি আসলে কিছুই জানেন না। শেখ হাসিনাই এর আগে চায়না গেছে, শি জিনপিং বাংলাদেশে এসছে, যে কেউ মিলিয়ে দেখতে পারেন। এবার চীন থেকে ফিরেই ভয়াবহ মিথ্যাচার করলেন ইউনূস। হঠাৎ করে এবার ইউনূসের উপর খেপে গেলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনূস, আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা। দর্শক, হঠাৎ করে কেন চীন খেপে গেলেন ডক্টর ইউনূসের উপর, বিস্তারিত জানতে দেখতে থাকুন। তবে ঈদ সে আদায়া নিশ্চয় আপনাদের খেয়াল আছে, গেল বেশ কয়েক বছর যাবৎ বিএনপির একটা কমন বক্তব্য ছিল যে ঈদের পরে আন্দোলন শুরু হবে, ঈদের পরে খেলা শুরু হবে। তবে আওয়ামী লীগ সরকার আমলে আসলে ওই খেলাটা কখনো বিএনপি দেখাইতে পারে নাই, কিন্তু এইবারের ঈদেও বিএনপি একটা বক্তব্য দিয়েছে, ঈদের পরে খেলা শুরু হবে। ইভেন ডক্টর ইউনূসের উপর একটা চাপ প্রয়োগ করেছেন। ইভেন আমি মনে করি যে যদি বিএনপি সত্যি সত্যি এটা নিয়ে রাজপথে নাইমাই যায়, দেন দুইটা অপশন এখানে ক্রিয়েট হয়ে যাবে। ইউনূসকে হয়তো সিদ্ধান্ত নিতে হবে, অথবা তিনি যেভাবে আছেন বাঁকা হয়ে থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই ভিডিওর শুরুতে আপনারা কিছু অংশ বিশেষ দেখেছেন, ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা বা মূল বিষয়বস্তু কি। তো দর্শক, এই বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছে। তার আগে আপনার কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে এক নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে বাকি বিস্তারিত অংশগুলো দেখে আসবো। স্বৈরাচারী তকমা নিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিতে হচ্ছে শেখ হাসিনাকে। সেই সঙ্গে স্বৈরাচারী দল হিসেবে আওয়ামী লীগকে প্রতিনিয়ত বেগে চলেছে বাংলাদেশের ছাত্র জনতার একটা বড় অংশ। প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, পরে তাদের গঠিত জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্ব এখনো আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বলে করেঙ্গে ইয়া মরেঙ্গে পণ করেছে, জানিয়ে তারা বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধেও মরণপণ লড়াই করতে প্রস্তুত। এই আবহে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ঠিক কি ভাবছে? তারা কি আদৌ বাংলাদেশে নতুন রূপে আসবে, নাকি সেই শেখ হাসিনার নেতৃত্বেই ফিরে আসার প্রচেষ্টায় আছে আওয়ামী লীগ? বাংলাদেশ নিয়ে এখন যে সমস্ত চর্চার বিষয় রয়েছে তাদের মধ্যে অন্যতম এই বিষয়টি। একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্দরে শেখ হাসিনা এখনো একটা আতঙ্কের নাম। কারণ এই সরকারের চালিকা শক্তি জামায়াতে ইসলামী এবং হিজবুত তাহরীর মতো কট্টরপন্থী মুসলিম সংগঠনগুলি কোনো মতেই চায় না যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ফিরে আসুক। তারা তো এমন পরিকল্পনাই করেছিল যে গত 5ই আগস্ট গণভবনের সামনে হাসিনাকে হত্যা করতে, কিন্তু সেনাবাহিনীর কেউ সেটা হতে দেননি। ফলে সেফ প্যাসেজ পেয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে আসতে পারেন। হাসিনা বিগত 7 মাসের বেশি সময় ধরে ভারতের কোনো এক গোপন ডেরায় রয়েছেন। সেই 5ই আগস্টের পর থেকে তাকে আর সর্বসমক্ষে দেখাও যায়নি। তবে ইদানিং তিনি সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়, যদিও শুধুমাত্র তার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তাকে দেখা যাচ্ছে না। অর্থাৎ শেখ হাসিনার অডিও ক্লিপ পাওয়া যাচ্ছে, ভিডিও ক্লিপ সামনে আসেনি। তবুও মোহাম্মদ ইউনূসের মাথা ব্যথার কারণ তিনি কেন, সেই উত্তরই এবার খোঁজার চেষ্টা করি। সম্প্রতি বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নাকি উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা এবং তাদের দলের বহু নেতা। ওই অভিযোগে হাসিনা সহ 73 জন আওয়ামী লীগ নেতা ও সমর্থকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করা হয়েছে। ঘটনাটির তদন্ত চালাচ্ছে বাংলাদেশ পুলিশের সিআইডি।
আর সেই তদন্তে সামনে এসেছে জয় বাংলা ব্রিগেড নামে একটি মঞ্চের নাম, যারা অনলাইনে একাধিক বৈঠক করছেন এবং নানা ষড়যন্ত্রের সলতে পাকাচ্ছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সেদেশের সিআইডি জানতে পেরেছে গত বছরের 19 ডিসেম্বর অনলাইনে একটি সভা হয়। ওই সভাতে জয় বাংলা ব্রিগেড গঠন করা হয়েছিল বলে অভিযোগ। ওই বৈঠকে দেশ বিদেশের প্রায় 577 জন অংশগ্রহণকারী যোগ দিয়েছিলেন। বাংলাদেশ সিআইডি জানিয়েছে, তাদের ধারণা তদন্ত যত এগোবে এই মামলায় আরো অনেকের নাম যুক্ত হবে। ওয়াকিবহাল মহলের মতে, শেখ হাসিনাকে এখনো হাতে পায়নি বাংলাদেশ সরকার। ভারত সরকারকে একাধিক চিঠি দেওয়ার পরও নয়াদিল্লি হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো উচ্চবাচ্য করছে না। এমনকি ইন্টারপোলের কাছেও হাসিনার নামে রেড নোটিশ জারির আবেদন করা হলে সেখান থেকেও সাড়া মেলেনি। ফলে হাসিনার নামে আরো মামলা জুড়ে দিয়ে তার বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে সুবিধা আদায়ের চেষ্টা করছে মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার। এও জানা যাচ্ছে, ঈদের ছুটি মিটলেই ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে থাকা মামলার শুনানি শুরু হয়ে যাবে। এক্ষেত্রে তাদের হাতিয়ার হবে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের রিপোর্ট। এবার আসা যাক বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার কথায়। গত কয়েক সপ্তাহ ধরে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি ব্যবস্থার কথা খুব শোনা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশের সেনাবাহিনীর কোন এক কর্তা নাকি জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতাকে ডেকে রিফাইন্ড আওয়ামী লীগ সম্পর্কে জানান এবং তাদের এই বিষয়টি মেনে নিতে নির্দেশ দেন। জানিয়ে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট এবং আসিফ মাহমুদের একটি ভিডিও বার্তায় সরাসরি সেনাবাহিনীকে টার্গেট করা হয়। হাসনাতের পোস্টে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী ও ফজলে নূর তাপসের মতো কয়েকজন আওয়ামী লীগ নেতার নামও উল্লেখ করেন। এরপরই বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও আওয়ামী লীগ এখনো এই বিষয়ে মুখ খোলেনি, শেখ হাসিনাও সেরকম কোনো বার্তা দেননি। আওয়ামী লীগের সূত্র বলছে, শেখ হাসিনা সহ দলের অনেকে ভারতেই আছেন। সেখান থেকে দল পুনর্গঠনের কোনো উদ্যোগ নেওয়া হলে তাতে শেখ হাসিনার ইচ্ছা ও মতামত বেশি গুরুত্ব পাবে বলে ধরে নেওয়া যায়। এর বাইরে কোনো সংস্কার বা পরিশুদ্ধির উদ্যোগ কেউ নিলে তা আত্মগোপনে থাকা নেতাদের বাধার মুখে পড়বে বলে দেশে থাকা দলটির নেতাদের অনেকেই মনে করছেন। আরেকটি অংশ দাবি করছেন, হাসিনা স্বয়ং দলের শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু করেছেন। তিনি ইতিমধ্যেই দলের 100 জনের বেশি নেতা কর্মীকে দল থেকে তাড়িয়েছেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। গোপন বৈঠকে নেত্রী জানিয়ে দিয়েছেন, আগামী দিনে এই সমস্ত নেতা নেত্রীরা আওয়ামী লীগের হয়ে মাঠে নামতে পারবেন না। ফলে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যদি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অথবা অন্য কোন সেনাকর্তা উদ্যোগী হন, তাহলে এর পিছনে যুক্তি আছে। হাসিনা নিজেই আলাদা করে রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ নিয়ে দেশে ফিরতে চান, কারণ তিনি একটা ব্যাপারে নিশ্চিত যে যতই জাতীয় নাগরিক পার্টি বাধা দিক, ভারত সহ আন্তর্জাতিক চাপে আসন্ন নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক, অর্থাৎ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না। শুধু তাদের গায়ে সাঁটিয়ে দেওয়া স্বৈরাচারী এবং দুর্নীতিবাজ তকমা ছেঁটে ফেলতে উদ্যোগী শেখ হাসিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। প্রধান উপদেষ্টার চীন সফরের তথাকথিত সাফল্য নিয়ে কয়েকটা কথা বলা একটু জরুরি হলো। জরুরি এই অর্থে যে আমি আজ সকালে ঠিক না, দুপুরের দিকে একটা সংবাদ সম্মেলন দেখলাম সেই সফরের পরবর্তীতে, এবং খুবই কিউরিয়াস একটা বিষয় আমার মাথায় আসলো, আমি ভিডিও শেষের দিকে সেটা বলবো। আমরা দেখলাম যে প্রেস উপদেষ্টা ছিলেন, সেখানে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ জনাব খলিলুর রহমান ছিলেন এবং বিডার এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন। এই তিনজন মিলে এটা করেছেন এবং তারা বেশ কিছু কথা বলেছেন এবং ভীষণ প্রাণান্তকর চেষ্টা, অনেক কিছু অর্জন হয়েছে এটা দেখানোর জন্য। আমি প্রায় বলছি যে এই সরকারের এই চেষ্টাটার কোনো প্রয়োজন নেই, এবং যখন এখানে গায়ের জোরে কিছু করার চেষ্টা করে, আমার কাছে আবারও বলছি, মনে হয় শেখ হাসিনার মানসিকতা। ডক্টর ইউনূস সর্বশেষ যে ভাষণ দিয়েছেন,
তাতে আমি এ ধরনের একটা মন্তব্য করে অনেকে খুব ক্ষুব্ধ হয়েছেন। আমি আবারও একটু ক্লিয়ার করে দেই, আমি ওনার কন্টেন্টগুলো সম্পর্কে কথাটা বলেছি। ওনার অ্যাটিটিউড, ওনার শব্দচয়ন, বাক্য, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন সব কিছুই ইন এনি কনসিডারেশন ওয়াজ ডিফারেন্ট, ওই ভিডিওতে বলেছি। কিন্তু যেটা হয় আমরা না শুনেই মন্তব্য করে ফেলি, তো এখানেও আমার কাছে তাই মনে হয়েছে। কেন মনে হয়েছে আমি সেই জায়গায় যাবো, তার আগে একটা কথা একটু বলে রাখা জরুরি। ফেসবুকে কেউ দেখছি শেখ হাসিনা সর্বশেষ চায়না সফরে কি করেছেন, তিনি কত টাকা চেয়েছেন, শেষে কিভাবে বিদায় করা হলো, সেই তুলনায় এবারকার ডক্টর ইউনূসের সফরটা অনেক সফল হয়েছে এভাবে বলছে। মানে আমরা ন্যূনতম যদি আন্তর্জাতিক সম্পর্ক বা বাংলাদেশের অ্যাটলিস্ট আন্তর্জাতিক সম্পর্কের খোঁজ খবর রাখি, তাহলে এভাবে কথা বলার কথা ছিল না। আমরা আবারও বলছি, একটা প্রাণান্তকর চেষ্টা আছে, ডক্টর ইউনূস জাদু দেখাচ্ছেন, কারণ এর সাথে একটা ন্যারেটিভ জড়িত, যেটা আমি আজ সকালের ভিডিওতে বলেছি, ওনাকে অনেকদিন ক্ষমতায় রেখে দিতে হবে। সেই ন্যারেটিভের কারণে শেখ হাসিনা সর্বশেষ সফরে উনি আগে ফিরে আসতে হয়েছে তাকে। চায়না তাকে ভীষণ রকম অপমান করেছে। চায়না কিন্তু তাকে টাকা দিত, চায়না যে টাকা দিতে পারে সেই আলাপ দেশে বসে করা হয়েছিল। সমস্যা হয়েছে তিনি যখন ভারতে গেছেন এবং চায়নার স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের সব কিছু ভারতকে দিয়ে দিয়েছেন এবং ভারতের কথা মতোই সব কিছু করেছেন, সেটা চায়নাকে ক্ষিপ্ত করেছে এবং শেষ পর্যন্ত তাকে অপমানিত করেছে। সো শেখ হাসিনার ওই চায়না সফরের সাথে ডক্টর ইউনূসের এই সফরকে মিলিয়ে উনি কত টাকা পেয়েছিলেন, ডক্টর ইউনূস কত টাকা পেলেন, এটাকে তুলনা করে যদি কেউ সফল দেখাতে চান, আই এম সরি টু সে, তিনি আসলে কিছুই জানেন না। শেখ হাসিনাই এর আগে চায়না গেছে, শি জিনপিং বাংলাদেশে এসছে, যে কেউ মিলিয়ে দেখতে পারেন সে সময় কি হয়েছিল। যাই হোক, আমি এবার একটু এই সংবাদ সম্মেলনে আসছি। খুবই ইনিয়ে বিনিয়ে অনেক সাফল্য দেখানোর চেষ্টা, 50 বছর পূর্তি, দারুণ ভিত্তি নাকি দেওয়া হয়েছে, আমাদের দেশকে নাকি ম্যানুফ্যাকচারিং হাব করে ফেলা হবে, আমাদের পানি ব্যবস্থাপনা পুরো চায়না দেখভাল করবে 50 বছরের জন্য। সবই খুবই, আমি সংবাদ সম্মেলনটা এখানে দিয়ে দেব। তারপরে বিডার এক্সিকিউটিভ ডিরেক্টর মানে প্রচুর ইনভেস্টমেন্ট আসছে ইত্যাদি বলছেন। তিনি একটা জায়গায় বলছেন 30, পাশে থেকে তাকে বলে দেওয়া হচ্ছে সোশ্যাল বিজনেস। তখন উনি বলছেন হ্যাঁ এটাকে সোশ্যাল বিজনেসও বলা হয়, মানে 30 আর সোশ্যাল বিজনেস উনি এক করে দেখছেন। মানে এমন একজন মানুষ বিডার এক্সিকিউটিভ ডিরেক্টর যিনি ডক্টর ইউনূসের অধীনে কাজ করছেন। সোশ্যাল বিজনেস আর করলেই 30 শর্ট হয়ে যাবে বা 30 দুটো একই জিনিস নাকি। যাই হোক, ইট ওয়াজ অফ টপিক। তারপর আমার কানে লেগেছে ব্যাপারটা এবং খুবই সারপ্রাইজিং লেগেছে। যাই হোক, যেটা বলছিলাম, প্রচুর মানে যে টাকা আসবে, কিভাবে আসবে, কোথায় খরচ হবে, আমি আগেও বলেছি মোংলা পোর্ট ডেভেলপমেন্ট, চায়না যে ইকোনমিক জোনের জন্য টাকা, এগুলো প্রত্যেকটা চায়নার, বিশেষ করে মোংলার টাকা তো চায়না দেওয়ার জন্য বসে আছে। মোংলা চায়না ডেভেলপ করতে চায়, অপারেট করতে চায়, এটা তার একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের জায়গা, সে পাগল হয়ে বসে আছে এটা করার জন্য এবং এটাকে দিয়ে ক্রেডিট ক্লেম করা হচ্ছে। ইনভেস্টমেন্টের কথা হয়েছে, $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট চলে আসে, এরকম প্রচুর ইনভেস্টমেন্টের আলাপ বাংলাদেশে হয়। আমাদের দেশের নানা রকম আমলাতান্ত্রিক জটিলতা, আমাদের নানা রকম সংকট, শুধু আমলাতান্ত্রিক জটিলতা, এখন আমাদের জ্বালানি নিয়ে সংকটের প্রশ্ন আছে, আমাদের মুদ্রা এই মুহূর্তে স্টেবল না। একটা অনেক আগে যখন অর্থনীতি নিয়ে অনেক কথা বলতাম তখন বলেছি, একটা আনস্টেবল মুদ্রা যেই দেশে থাকে সেই দেশে ফরেন ইনভেস্টমেন্ট সহসা আসবে না। আমরা নিশ্চিত থাকতে পারি, লিখে দিতে পারি আমি, এই $1 বিলিয়ন জাস্ট কিছু প্রাথমিক কথাবার্তা এই আগামী 1 বছরে হতে পারে, এর বেশি কিছু না। কিন্তু এগুলোকে দিয়ে খুব ক্রেডিট ক্লেম করার চেষ্টা। রোহিঙ্গা ইস্যুতে কথা হলো, প্রশ্ন করা হলো বিমস্টেকে আলাপ হবে কিনা, পরে সাংবাদিকদেরকে যখন প্রশ্ন করা হলো, আমি হাই রিপ্রেজেন্টেটিভ জনাব খলিলুর রহমানকে দেখলাম ফাম্বল করতে কথা বলছেন। ওনার সারাক্ষণ, মানে একটা মানুষ যখন এত ফাম্বল করে, ইট প্রুফস ওনাকে আসলে বানিয়ে জোর দিয়ে গায়ের জোরে কথা বলতে হচ্ছে। উনি রীতিমতো, এবং একটা পর্যায়ে জয়েন্ট কমিউনিকে রেফার করা হলো, মানে আমাদের সবাইকে খুব মূর্খ মনে করা হয় আর কি, যে জয়েন্ট কমিউনিকেতে খুব ভালো কথা যদি লেখা থাকে। আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, আপনারা দেখে নেবেন আর কি, আমি আর সময় খুব বেশি নেব না। এবার যে দুদেশের যৌথ বিবৃতি, সেটা মানে ডক্টর ইউনূস যে গেলেন, আর শেখ হাসিনা এই যে গত বছর চায়নায় গিয়ে ডিজাস্টার করে আসলেন, সেটারও জয়েন্ট কমিউনিকে আমি দুটো একসাথে মন্তব্য দিয়ে দিচ্ছি। আপনারা একটু দেখুন তো, যেই সফরটা শেখ হাসিনার জন্য ডিজাস্টার হয়েছিল এবং অনেকে মনে করে শেখ হাসিনার পতন ত্বরান্বিত করার পেছনে যে চায়না তার পেছন থেকে সরে গেছে সেটা একটা বড় কারণ ছিল, সেটার জয়েন্ট কমিউনিকে এটা দেখুন, কি পার্থক্য আছে, যে কেউ তুলনা করে দেখুন। এবং এই জয়েন্ট কমিউনিকে দেখিয়ে ভালো কথা আছে দেখানো হতে পারে। ইভেন আপনারা পড়লে দেখবেন সেই জয়েন্ট কমিউনিকেতে শেখ হাসিনার নির্বাচনে 7 সালের আমির নির্বাচনের উল্লেখ আছে, সেখানে সাফল্যের জন্য চায়না তাকে অভিনন্দন জানিয়েছে, অনেক কিছু, এবং অনেক ক্ষেত্রে ভাষা, তারা পরস্পরের সভরেন্টিকে এটা করে, ভবিষ্যতে তাদের সম্পর্ক ভালো করে, একদম হুবহু একই রকম বক্তব্য লেখা। সুতরাং জয়েন্ট কমিউনিকেটে দেখি আমাদেরকে লাভ নেই আসলে, এবং এটা প্রয়োজনও নেই। আমি যে কথাটা বারবার বলছি, আমরা আমাদের সরকারকে দেখছি ভারতের চাপ সত্ত্বেও চায়নাতে গেছেন এবং আমাদের একটা সভরেন ফরেন পলিসি আছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। গায়ের জোরে আমরা এই পেয়েছি ওই পেয়েছি কেন? এই সরকার যাতে 5 বছর থেকে যায়, 10 বছর থেকে যায়, এইটাই আসলে মূল কারণ। আমি ডক্টর ইউনূসের যে ভাষণ, আমি সেটাকেও একইভাবে অ্যালাইন করতে চাই যে তারা ডক্টর ইউনূসকে দিয়ে বিরাট সাফল্য ক্লেম করাচ্ছেন এবং এই আলাপ কারো মধ্যে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে যারা নির্বাচন চান না সহসা,
যারা অল্টারনেটিভ কিছু চান তারা তো এটা নিয়ে খুব প্রচুর কথা বলছেন। ঠিক একইভাবে চায়না থেকে উনি জাদু দেখিয়ে এসছেন। সরি, কোনো জাদু টাদু হয় নাই। আমি বিস্তারিত ধরে ধরে ভিডিও করে দেখিয়েছি যা যা সকল প্রাপ্তি, এগুলো কোনোটাই প্রাপ্তি না। শুরু করেছিলাম একটা কিউরিওসিটির ব্যাপার দিয়ে। এই যে সংবাদ সম্মেলন হলো, মিস্টার খলিলুর রহমান এটাকে মূলত লিড করলেন। উনি মন্ত্রীর বা উপদেষ্টা পদমর্যাদা, মানে মন্ত্রীর পদমর্যাদার একজন হাই রিপ্রেজেন্টেটিভ। রোহিঙ্গা বিষয়ে কোনো একটা স্পেসিফিক ডিউটি আছে। উনি ইদানিং দেখি সব স্পেসিফিক ডিউটি বাদ দিয়ে নন স্পেসিফিক কাজ নিয়ে সব ব্যস্ত আছেন। রোহিঙ্গা নিয়ে কোনো কিছু নেই, যদিও বলেছেন যে সামনে একটা সম্মেলন হবে, ভেতরে ভেতরে নাকি অনেক কিছু হচ্ছে, আমরা নাকি জানতে পারবো। আমি চ্যালেঞ্জ করছি, বাংলাদেশ রোহিঙ্গা নিয়ে কিছু করতে পারবে না। এটা ওনার ইনকেপেবিলিটি না, পরিস্থিতিটা এরকম। সো অহেতুক আশা, অহেতুক মিথ্যে কথা বলা, এগুলো বাড়াবাড়ি। রোহিঙ্গা আগামী ঈদের আগে ফেরত পাঠানোর কথা আমাদের প্রধান উপদেষ্টা বলছেন, রেটরিকলি বলা যায়, ভার্সেস নো ওয়ে, কোনো উপায় নেই, কেউ পারবে না, কিন্তু ক্রেডিট ক্লেম করার টেন্ডেন্সি আছে। তো তিনি কেন? আমি যদি এভাবে বলি, আমাদের তো পররাষ্ট্র উপদেষ্টা এই সফরে গেছেন, আমি জানি না পররাষ্ট্র সচিব গেছেন কিনা, যাওয়া তো উচিত, যাওয়া তো কথা। যদি পররাষ্ট্র সচিবের বিরুদ্ধে সাম্প্রতিক সময় অত্যন্ত তীব্র আক্রমণ করা হচ্ছে, তো যাই হোক, এই ব্রিফিংয়ে তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা থাকবেন, না হলে পররাষ্ট্র সচিব থাকবেন, তাদের কেউ নেই। ব্রিফ করলেন জনাব খলিলুর রহমান। আমি এর আগেও বিভিন্ন জায়গায় দেখেছি তিনি খুবই গুরুত্বপূর্ণ অবস্থান নিচ্ছেন সরকারে। প্রধান উপদেষ্টা যখন বাইরে যাচ্ছেন তখনকার কথা বলছি, তিনি কি ডিফ্যাক্টো পররাষ্ট্রমন্ত্রী হয়ে উঠছেন? আমার কাছে এই প্রশ্নটা মাথায় আসছে, এটাই আমার কিউরিওসিটি। সব কিছু নিয়ে তিনি কথা বলছেন, ওনার একটা স্পেসিফিক দায়িত্ব, বরং আমি মনে করি এটা অত্যন্ত বড় একটা দায়িত্ব। ওনার সম্পূর্ণ মনোযোগ একটা জায়গায় দেন, আমরা বেঁচে যাই। আমরা কিন্তু খুশি ওনাকে, ওনার এই যে দায়িত্ব, ওনার মন্ত্রিত্ব, মন্ত্রীগিরির পেছনে যা যা খরচ, যা যা সুবিধা, এগুলো আমরা পে করি, আমরা খুশি ওনাকে এই একটা স্পেসিফিক দায়িত্ব। আমি মনে করি এই স্পেসিফিক দায়িত্বটাই তার পালন করা উচিত, যদি তার অনেক সক্ষমতা থাকে। খুবই হাইপ তৈরি করা হয়েছিল, ওনার বিরাট হ্যাডাম আছে, উনি পারবেন অনেক কিছু করতে, অনেক জায়গায় কাজ করতে, ওটা করুক। আমাদের রোহিঙ্গা সমস্যাটা যদি মোটামুটি সমাধানের পথে আমরা অনেকটা এগিয়ে যেতে পারি, এর চেয়ে বড় কোনো অবদান নেই। ওনার এত কিছুতে ইনভলভমেন্টের প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কিন্তু দেখা যাচ্ছে উনি অনেক বেশি ইনভলভ হচ্ছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যদি অযোগ্য হয়ে থাকেন, সরকার যদি তাকে অযোগ্য মনে করে থাকে, তাকে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া দরকার, বিদায় করে দিয়ে নতুন কাউকে দেওয়া দরকার। বা সরকার যদি মনে করে মিস্টার খলিলুর রহমান কেপেবল, তাকে দিয়ে দিক, ওই হাই রিপ্রেজেন্টেটিভ অন্য কেউ হলে হবে। কিন্তু এই যে অস্পষ্টতা, দায়িত্বের অস্পষ্টতা, এই জিনিসগুলো আমরা দেখতে চাই না। এই জিনিসগুলো আমরা আগের সরকারগুলোতেও দেখতাম, আদতে কে দেশ চালায় আমরা বুঝতে পারছি না। আমরা দেখতাম ইনি মন্ত্রী, উনি মন্ত্রী, তিনি মন্ত্রী, কিন্তু শোনা যায় ওই উপদেষ্টা বা শেখ হাসিনার কথা বলছি, তারই উপদেষ্টা বা সেই উপদেষ্টা, তারা ডিফ্যাক্টো আসলে দেশ চালাচ্ছে, তারাই সব কিছু করছে। এই রোলের এই অ্যাম্বিগুইটিগুলো আমরা দেখতে চাই না। এগুলো খুব স্পষ্টভাবে আমাদের সামনে হাজির হওয়া দরকার আছে, এগুলো হাজির করতে হবে। আমার এই কিউরিওসিটিটার কথা শুরুতে বলেছি, আমি আশা করি সরকারি ব্যাপারে মনোযোগ দেবে। বটম লাইন হচ্ছে, এই সরকারের কাছে আমরা দেখতে চাই না সে গায়ের জোরে সফল হতে চাইছে। আমরা এতে যথেষ্টের বেশি খুশি আছি যে আমাদের প্রধান উপদেষ্টা, ভারতের তীব্র চাপ নিশ্চয় ছিল, ভারত আমাদের সাথে দেখা করছে না, মানে মোদির কথা বলছি, বিমস্টেকে সাইডলাইন বৈঠক খুবই অল্প সময়ের ব্যাপার, 15-20 মিনিট হয়তো একটা সৌজন্যের মতো বসা হয়, সেটাও ডিনাই করছে। সেখানে তিনি গেছেন, আমাদের ফরেন পলিসি, স্বাধীন ফরেন পলিসির একটা সিম্বল, দ্যাটস মোর দ্যান এনাফ। এটাকে গায়ের জোরে বিরাট সফল কিছু প্রমাণ করা, কোনো না কোনো রকম অভিসন্ধি আছে এটা মনে হয়, এবং এই অভিসন্ধি মানেই দুরভিসন্ধি, এটা নেগেটিভ কিছু তো বটেই। বাংলাদেশে নির্বাচন বন্ধ করে ক্ষমতায় থাকার খায়েশ আসলে কারো হওয়া উচিত না। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আশা করি দেশে বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের কাছে অথবা দূরে, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে ঈদ সে আদায়া, নিশ্চয় আপনাদের খেয়াল আছে, গেল বেশ কয়েক বছর যাবৎ বিএনপির একটা কমন বক্তব্য ছিল যে ঈদের পরে আন্দোলন শুরু হবে, ঈদের পরে খেলা শুরু হবে। তবে আওয়ামী লীগ সরকার আমলে আসলে ওই খেলাটা কখনো বিএনপি দেখাইতে পারে নাই, কিন্তু এইবারের ঈদেও বিএনপি একটা বক্তব্য দিয়েছে, ঈদের পরে খেলা শুরু হবে। ইভেন ডক্টর ইউনূসের উপর একটা চাপ প্রয়োগ করেছেন। ইভেন আমি মনে করি যে যদি বিএনপি সত্যি সত্যি এটা নিয়ে রাজপথে নাইমাই যায়, দেন দুইটা অপশন এখানে ক্রিয়েট হয়ে যাবে। ইউনূসকে হয়তো সিদ্ধান্ত নিতে হবে, অথবা তিনি যেভাবে আছেন বাঁকা হইয়া থাকতে হবে। তবে বাঁকা হইয়া কতটুকু থাকতে পারবেন, অথবা সিদ্ধান্ত নিলেও আবার কোন ভেজালে পড়েন, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নের আলোচনার মুখ্য কেন্দ্রে আছে আমাদের উপদেষ্টা আসিফ এবং মাহফুজ। কেন? কয়েকদিন আগে সেনাবাহিনীর ইস্যুতে হাসনাত আব্দুল্লাহ যখন বক্তব্য দিলেন, আসিফ মাহমুদ এক বিশাল ইতিহাস তিনি ভিডিওতে প্রকাশ করে বসলেন, যেটা শপথ ভঙ্গের শামিল। এর পাশাপাশিও বিভিন্ন ইস্যুতে আসিফের অবস্থান বা মাহফুজের অবস্থান
একটা রাজনৈতিক দল মানে জাতীয় নাগরিক পার্টিকেই রিপ্রেজেন্ট করে, এটা তো বাচ্চাও বোঝে, যদিও তারা বলে আমাদের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এখন এই বিষয়টা নিয়ে আজকে বিএনপির ঘোষণা হচ্ছে এমন উপদেষ্টাদের সরানোর জন্য বিএনপির দাবি। মির্জা ফখরুল ইসলাম বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত ওই সকল উপদেষ্টাদের অপসারণ করা যারা তার সরকারের নিরপেক্ষতাকে নষ্ট করছেন এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন। তার বক্তব্য, আসন্ন নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা কোনোভাবেই মেনে নেবে না। আমরা সরকারের প্রতি পূর্ণ নিরপেক্ষতা প্রত্যাশা করি, বিশেষ করে ইউনূসের কাছ থেকে। তিনি যদি অনুভব করেন তার মন্ত্রিসভার কেউ নিরপেক্ষতা নষ্ট করছেন, তবে তাদের অপসারণ করা উচিত, তাতে উনি স্বচ্ছ থাকবেন। আর যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হবে যে এই সরকার নিরপেক্ষ না। কেন এই কথা বলছেন? তার বক্তব্য, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো আমাদেরকে হতাশ করছে। কিছু উপদেষ্টাদের কার্যক্রম দেখে আমরা সরকারের প্রতি নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছি। তবে এখনই সরকার নিরপেক্ষ না এরকম পরিস্থিতি আমরা দেখছি না। তবে সরকারের কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে সরকারি সম্পদের অপব্যবহার করছেন, যা নিরপেক্ষতার পরিপন্থী এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের যে পরিবেশ এটা বিঘ্নিত হচ্ছে। সরকারি সম্পদগুলোকে ওই উপদেষ্টারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। নির্দিষ্ট কিছু অঞ্চলে উন্নয়ন প্রকল্প, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য তহবিল বরাদ্দ, যা নিরপেক্ষতার নীতির লঙ্ঘন। এগুলা কি মেসেজ বহন করে? দ্যাট অ্যাফেকশন অফ দ্য গভর্নমেন্ট ইজ নট নিউট্রাল, মানে এই সরকার নিরপেক্ষ না। তার বক্তব্য যে যারা এই কাজগুলো করছে তাদেরকে অবিলম্বে প্রধান উপদেষ্টার উচিত তাদেরকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া। প্রশ্ন যে ডক্টর ইউনূস এটা কতটুকু করতে পারবেন না, এটা আমি অ্যাডভান্সই বলি। কারণ আসিফ রে বা মাহফুজ রে উপদেষ্টা পরিষদ থেকে তারা শপথ ভঙ্গ একবার জায়গায় 100 বার করলেও ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে তাদেরকে সরাবে না। এটা আরেকটা ডাইমেনশন ক্রিয়েট করে ফেলবে বাংলাদেশে, তিনি এটা ভালো করে জানেন। বিএনপির উপর একটু থাকতে পারে যে বিএনপি বলে করার মতন ওই রকম হয়তো পরিবেশ তৈরি করতে পারবে না, তবে ছাত্ররা করে ফেলবে, এটাতে কোনো ভুল নাই। এখন আসিফ এবং মাহফুজের বিরুদ্ধে এই প্রথম বিএনপির পক্ষ থেকে এইভাবে আওয়াজটা ওঠে, ঠিক ঈদের রাতেই। দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। ভালো থাকুন। তো প্রিয় দর্শক, কিন্তু আপনার সবাই ভিডিওটা দেখে বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা। ভিডিওটি দেখে আশা করি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ফেলুন। দেখাবো না কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এতটুকুই। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।